ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে। এবং ইতিমধ্যে যারা ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় জজ কোর্ট প্র্যাকটিস ম্যানুয়াল। বইটির লেখক মোহাম্মদ আজাদুর রহমান। বইটি 91 পৃষ্ঠা থেকে। চলুন শুরু করা যাক আমাদের আজকের কন্টেন্ট। জজ কোর্ট প্র্যাকটিস ম্যানুয়াল বইয়ের 91 পৃষ্ঠা থেকে। ফৌজদারি আপিল যেভাবে দায়ের করতে হয়। ধরা যাক ঢাকার একটি প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আপনার মক্কেলকে 2 বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন। এখন আপনি উক্ত রায় ও আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে চাচ্ছেন। এক্ষেত্রে আপনাকে দায়রা জজ আদালতে আপিল দায়ের করতে হবে। আপিল দায়ের করতে হলে আপনাকে সর্বপ্রথম আসামিকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করিয়ে আপিলের শর্তে জামিন চাইতে হবে। যেহেতু রায় ঘোষণার পরে সাথে সাথে আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়ে যায়, তাই আদালতে আত্মসমর্পণ পূর্বক জামিনের প্রার্থনা না করলে ওই আসামিকে আইনের ভাষায় পলাতক আসামি বলা হয়। পলাতক আসামি রায় ও আদেশের সহিমোহরির নকল পাওয়ার যোগ্য নয়, আর রায় ও আদেশ ছাড়া আপিলও সম্ভব নয়। এজন্য রায় ও আদেশ হওয়ার পর আসামির প্রথম কাজ হলো আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা। জামিন মঞ্জুর হলে জামিননামা দাখিল করতে হবে। এরপর রায় ও আদেশের সহিমোহরির নকল উত্তোলন করতে হবে। যদি আসামির জামিন নামঞ্জুর হয় বা আসামি পূর্ব থেকেই জেল হাজতে থাকে, তাহলে ওকালতনামা স্বাক্ষরের জন্য জেল হাজতে প্রেরণ করতে হবে। আপিল মামলায় আসামি যদি বিচারিক আদালত থেকে জামিনে থাকে, তাহলে আপিল দায়েরের সময় আপিলকারীর পক্ষে স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্বক জামিনের দরখাস্ত প্রস্তুত করতে হবে। আর আসামি যদি জেল হাজতে থাকে, তাহলে হাজতি আপিলকারীর জামিনের দরখাস্ত করতে হয়। আপিল দায়ের করতে যদি বিলম্ব হয়, তাহলে বিলম্ব মওকুফ চেয়ে তামাদি আইনের 5 ধারায় দরখাস্ত প্রস্তুত করতে হবে। তামাদি দরখাস্তের সাথে হলফনামা সংযুক্ত করতে হবে। এক্ষেত্রে আপিলকারী জেল হাজতে থাকলে আপিলকারীর তদবিরকার হলফনামা সম্পাদন করবেন। প্রত্যেক প্রতিপক্ষের জন্য 2টি করে নোটিশ, একটি খাম ও একটি এডি প্রাপ্তি স্বীকারপত্র প্রস্তুত করতে হবে। খাম ও এডি কিভাবে লিখতে হয় তা দেওয়ানি বিভাগে দেখানো হয়েছে। রেসপন্ডেন্ট যদি শুধুমাত্র রাষ্ট্র হয়ে থাকে, তাহলে রাষ্ট্রপক্ষ পাবলিক প্রসিকিউটরকে নোটিশ দিতে হবে। যাই হোক, সহিমোহরি নকল ও ওকালতনামা হাতে পাওয়ার পরে এবং আপিল প্রস্তুত করা হয়ে গেলে উক্ত আপিলখানা কার্টিস পেপারে প্রিন্ট দিতে হবে। এরপর আপিলটি ক্রমানুসারে সাজাতে হবে। প্রথমে আপিলের মূল মেমো, আপিলের আর্জি, ওকালতনামা, তলবানা বা প্রসেস ফি, ফিরিস্তি সহকারে রায় ও আদেশের সহিমোহরি নকলের মূল কপি, প্রতিপক্ষের প্রতি নোটিশ, জনপ্রতি 2টি করে নোটিশ দিতে হবে। খাম ও এডি প্রাপ্তি স্বীকারপত্র সহ আপিলের মূল মেমোর ফটোকপি, প্রত্যেক রেসপন্ডেন্টের জন্য 1টি করে। এভাবে সাজানো হয়ে গেলে সুতো দিয়ে উপরের দিকে 4 কোণা করে সেলাই করতে হবে। জামিনের দরখাস্ত ও তামাদি আইনের 5 ধারার দরখাস্ত আলাদা রাখতে হবে। এরপর আপিলকারী জামিনে থাকলে আপিলে এবং ওকালতনামায় স্বাক্ষর দিতে হবে। আপিলকারী জেল হাজতে থাকলে শুধুমাত্র ওকালতনামায় স্বাক্ষর লাগে, মূল আপিলের মেমোতে স্বাক্ষর লাগে না। সেলাই হয়ে যাওয়ার পর আপিলের মূল মেমোতে প্রথম পাতা সহ প্রয়োজনীয় স্থানে কোট ফি লাগাতে হবে। এরপর পুরো সেটটি 2টি সেট করে ফটোকপি করতে হবে। এক সেট চেম্বারের জন্য এবং অন্য আরেকটি সেট মক্কেলের জন্য। এরপরে আপিলের মেমোটি নিয়ে দায়রা জজ আদালতের এজলাসে গিয়ে আপিলের মেমোতে পাবলিক প্রসিকিউটর বা পিপিকে দিয়ে সিল
করে নিতে হবে এবং সিল করা হয়ে যাওয়ার পরে দায়রা জজ আদালতের সেরেস্তায় যেতে হবে। মহানগর দায়রা জজ যেহেতু কোনো দেওয়ানি মোকদ্দমা ফাইলিং বা বিচার কার্য পরিচালনা হয় না, সেহেতু মহানগর দায়রা জজ আদালতের একটাই সেরেস্তা। কিন্তু দায়রা জজ আদালতের সেরেস্তা থাকে দুটি, একটি দেওয়ানি সেরেস্তা এবং অন্যটি ফৌজদারি সেরেস্তা। আপনাকে ফৌজদারি আপিল দায়ের করতে হলে ফৌজদারি সেরেস্তায় যেতে হবে। তামাদির দরখাস্ত থাকলে সেখানে দায়িত্বরত প্রশাসনিক কর্মকর্তা আপিলকারী বা তার পক্ষে তদবিরকারের হলফনামা সম্পাদন করাবেন। এছাড়া তিনি আপিলের তামাদির হিসাব গণনা করে সিল স্বাক্ষর করে দিলে আপনার আপিলটি আপিল রেজিস্টারে ওঠানো হবে এবং একটি অর্ডার শিট লাগানো হবে। এ পর্যায়ে আপনার আপিলের একটি নম্বর পড়বে, নম্বরটি নোট করে নিতে হবে। আপিল দায়ের হয়ে যাওয়ার পরে নথিটি এজলাসে পাঠানো হবে গ্রহণযোগ্য শুনানির জন্য। এরপর আপনার মামলার নম্বর ধরে ডাকার পরে গ্রহণযোগ্যতার উপর শুনানি করতে হবে। এ পর্যায়ে তামাদির আবেদন থাকলে আপিল দায়েরের কোনো বিলম্ব হলো সেই ব্যাখ্যা দিতে হবে। জামিনের দরখাস্ত থাকলে জামিন শুনানি করতে হবে। আপিল গৃহীত হওয়ার পর পরবর্তী তারিখে এলসিআর এর এবং নোটিশ ফেরত পাওয়ার জন্য এলসিআর অর্থাৎ লোয়ার কেস রেকর্ড এলসিআর না আসা পর্যন্ত আপিলকারীকে প্রতি ধার্য তারিখে হাজিরা দিতে হবে। আপিল মামলাটি বদলে এলসিআর আসার পরে এবং নোটিশ জারি অন্তে ফেরত আসার পরে দায়রা জজ উক্ত আপিলটি নিষ্পত্তির জন্য নিজ আদালতে রেখে দিতে পারেন বা তার অধীনস্থ অন্য আদালতেও প্রেরণ করে দিতে পারেন। আপিলটি নিষ্পত্তির জন্য কোনো আদালতে বদলি করা হলো তা দায়রা জজ আদালতের কজ লিস্ট থেকে জানা যাবে। নতুন আদালতে কার্যক্রম আপিলখানা নিষ্পত্তির জন্য যদি নিয়মিত আদালত অর্থাৎ অতিরিক্ত দায়রা জজ আদালতে বদলি করা হয় তাহলে উক্ত আদালতে নতুন করে আর আপিলের কোনো নম্বর পড়বে না। কিন্তু আপিলখানা যদি বিশেষ জজ বা কোনো ট্রাইব্যুনালে বদলি করা হয় তাহলে যে আদালতে বদলি করা হবে সেই আদালতে আপিল রেজিস্টারে আপিল লিপিবদ্ধ করে নতুন আরেকটি নম্বর দেওয়া হবে। উক্ত আদালতের আপিল রেজিস্টার থেকে সহজেই নতুন নম্বরটি খুঁজে পাবেন। এরপর আপিল আদালতের বিচারিক আপিলটি শুনানির জন্য দিন ধার্য করবেন। রায় আপিলটি শুনানি হয়ে যাওয়ার পরে আদালত উক্ত আপিলের রায় ঘোষণা করবেন। আপিলের নোটিশ এর নমুনা বইটির 93 পৃষ্ঠায় আপিলের নোটিশের নমুনা দেওয়া আছে। এনআই অ্যাক্টের মামলার আপিল দি নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 ধারার মামলার রায় ও আদেশের বিরুদ্ধে আপিল করতে হলে একটু ভিন্ন প্রক্রিয়ায় এগোতে হয়। এনআই অ্যাক্টের মামলা আপিল করতে হলে আসামিকে তর্কিত চেকের 50% টাকা ট্রেজারি চালানের মাধ্যমে আদালতে জমা প্রদান করে তারপর আপিল করতে হয়। তর্কিত চেকের 50% টাকা আদালতে জমা না দিলে আসামি আপিল করার সুযোগ হারাবেন। ট্রেজারি চালানের মাধ্যমে টাকা জমা প্রদান ট্রেজারি চালানের মাধ্যমে টাকা জমা দিতে হলে প্রথমে আসামিকে বিচারিক আদালতে অর্থাৎ যে আদালতে রায় ঘোষণা করেছেন সেই আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন প্রার্থনা করতে হবে এবং ট্রেজারি চালানের মাধ্যমে টাকা জমা দেওয়ার অনুমতির জন্য আবেদন করতে হবে। নিচে ক্রমিক অনুসারে পদ্ধতিগুলো বর্ণনা করা হলো। যে কোনো স্ট্যাম্প ভেন্ডারের নিকট থেকে ট্রেজারি চালানের 3টি ফর্ম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করতে হবে। আসামির জামিনের দরখাস্ত প্রস্তুত করতে হবে, নথি উপস্থাপনের দরখাস্ত প্রস্তুত করতে হবে, চেকে বর্ণিত টাকার 50% টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদানের অনুমতির দরখাস্ত প্রস্তুত করতে হবে, জামিনের দরখাস্ত, অনুমতির দরখাস্ত, নথি উপস্থাপনের দরখাস্ত এবং চালানের ফর্ম একসাথে সংশ্লিষ্ট আদালতের এজলাসে দায়িত্বরত কর্মচারীর নিকট জমা দিতে হবে।
জামিনের দরখাস্ত এবং অনুমতির দরখাস্ত শুনানির পরে আদালত টাকা জমা দেওয়ার অনুমতি দিলে বিজ্ঞ বিচারক এবং পেশকার সাহেব চালানের কপিতে স্বাক্ষরপূর্বক সিল লাগাবেন। চালানের ফর্মে স্বাক্ষর ও সিল লাগানো হয়ে যাওয়ার পরে চালানের ফর্মগুলো নিয়ে প্রশাসনিক কর্মকর্তার নিকট জমা দিতে হবে। প্রশাসনিক কর্মকর্তার কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরে চালানের ফর্মগুলো নিয়ে আদালতের হিসাবরক্ষক শাখায় জমা দিতে হবে। হিসাবরক্ষক শাখায় কিছু প্রয়োজনীয় কাজ সম্পন্ন হওয়ার পরে চালানের ফর্মে উল্লেখিত ব্যাংকে টাকা সহ চালানের ফর্মগুলো জমা দিতে হবে। ব্যাংক কর্তৃপক্ষ চালানের 2টি ফর্ম জমা রাখবেন এবং একটি ফর্ম ফেরত প্রদান করবেন। ব্যাংক থেকে ফেরত পাওয়া চালান ফর্ম ফটোকপি করে ফেরিস্তি ফর্মের মাধ্যমে ফটোকপি সহ মূল কপি পুনরায় সংশ্লিষ্ট আদালতের পেশকারের নিকট জমা দিতে হবে। আদালত টাকা জমা প্রদানের বিষয়টি নিশ্চিত করে চালানের মূল ফর্মটি আদালতে প্রদান করবেন। এই ফর্মটি পরবর্তীতে আপিলের মেমোর সাথে জমা দিয়ে আপিল দায়ের করতে হবে। এনআই অ্যাক্টের পর মামলার আপিলও একই নিয়মে সাজাতে হবে, তবে শুধুমাত্র চালানের কপিটি সংযুক্ত হবে এবং বাকি পদ্ধতি সব একই থাকবে। প্রথমে আপিলের মূল মেমো, ওকালতনামা, তলবানা বা প্রসেস ফি, চালানের মূল কপি, ফেরিস্তি সহকারে রায় ও আদেশের সহিমোহরি নকলের মূল কপি, প্রতিপক্ষের প্রতি নোটিশ, জনপ্রতি 2টি খাম ও এডি প্রাপ্তি স্বীকারপত্র সহ আপিলের মূল মেমোর ফটোকপি প্রত্যেক রেসপন্ডেন্টের জন্য একটি করে। চালানের কপির নমুনা 95 পৃষ্ঠায় একটি চালানের কপি নমুনা দেওয়া হয়েছে। উপরের ফর্মে দেখা যাচ্ছে 1 নং কলামে যিনি টাকা জমা দিবেন তার নাম ও ঠিকানা, 2 নং কলামে যার বরাবর টাকা জমা দেওয়া হচ্ছে তার নাম ও ঠিকানা, 3 নং কলামে আদালতের নাম, পক্ষগণের নাম এবং মামলার নম্বর এবং পরবর্তী কলামে কি বাবদ এবং কত টাকা জমা দেওয়া হচ্ছে সেই বিষয় লিখতে হবে। চেকের মামলায় জমাকৃত টাকা উত্তোলনের পদ্ধতি। চেকের মামলার রায় ও আদেশ হওয়ার পর আসামিপক্ষে উচ্চ আদালতে আপিল দায়ের করার জন্য চেকে বর্ণিত টাকার অর্ধেক অর্থাৎ 50% টাকা বিচারিক আদালতের অনুমতি সাপেক্ষে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হয়। মামলার বাদীর অনুকূলে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে উক্ত টাকা বাদীপক্ষ উত্তোলন করে নিতে পারেন। এক্ষেত্রে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে। যে কোনো স্ট্যাম্প ভেন্ডারের নিকট থেকে একটি পেমেন্ট অর্ডার এবং ফর্ম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করতে হবে। নথি উপস্থাপনের দরখাস্ত প্রস্তুত করতে হবে। চেকে বর্ণিত 50% টাকা উত্তোলনের অনুমতি দরখাস্ত প্রস্তুত করতে হবে। অনুমতি দরখাস্ত, নথি উপস্থাপনের দরখাস্ত এবং পেমেন্ট অর্ডারটি একসাথে সংশ্লিষ্ট আদালতের এজলাসে দায়িত্বরত কর্মচারীর নিকট জমা দিতে হবে। অনুমতির দরখাস্ত শুনানির পরে আদালত টাকা উত্তোলনের অনুমতি দিলে বিজ্ঞ বিচারক এবং পেশকার সাহেব পেমেন্ট অর্ডার স্বাক্ষরপূর্বক সিল লাগাবেন। পেমেন্ট অর্ডারে স্বাক্ষর ও সিল লাগানো হয়ে যাওয়ার পরে পেমেন্ট অর্ডারটি নিয়ে প্রশাসনিক কর্মকর্তার নিকট জমা দিতে হবে। প্রশাসনিক কর্মকর্তার কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরে পেমেন্ট অর্ডারটি নিয়ে আদালতে হিসাবরক্ষক শাখায় জমা দিতে হবে। হিসাবরক্ষণ শাখা চালানোর সত্যতা যাচাইয়ের জন্য ডিভিশনাল কন্ট্রোল অফ অ্যাকাউন্ট বা এক্ষেত্রে ডিস্ট্রিক্ট কন্ট্রোল অফ অ্যাকাউন্টের কার্যালয়ে প্রেরণ করবেন। চালানের সত্যতা যাচাই হয়ে যায় ফেরত আসার পরে হিসাবরক্ষক শাখার দায়িত্বরত কর্মকর্তা পেমেন্ট অর্ডারে স্বাক্ষরপূর্বক সিল সহ অন্যান্য কাজ সম্পন্ন করে আপনাকে ফেরত প্রদান করবেন। এরপর পেমেন্ট অর্ডারটি নিয়ে ডিভিশনাল কন্ট্রোলার অফ অ্যাকাউন্ট বা ক্ষেত্রমতে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার অফ অ্যাকাউন্টের কার্যালয়ে জমা দিবেন। কন্ট্রোলার অফিসে কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরে পেমেন্ট অর্ডার ফেরত প্রদান করলে ব্যাংকে পেমেন্ট অর্ডারটি জমা দিয়ে টাকা উত্তোলন করা যাবে। পেমেন্ট অর্ডার 97 পৃষ্ঠায় একটি পেমেন্ট অর্ডারের নমুনা দেওয়া আছে। যেমনটি উপরের চিত্রে দেখতে পাচ্ছেন, প্রথম পাতায়
প্রথম কলামে যিনি টাকা উত্তোলন উঠাবেন তার নাম ও ঠিকানা, দ্বিতীয় কলামে অপর পক্ষের নাম ও ঠিকানা, তৃতীয় কলামে আদালতের নাম, পক্ষদ্বয়ের নাম, মোকদ্দমার নম্বর ও সন লিখতে হবে। এর পরের কলামে চালানের নম্বর ও তারিখ, যে চালানের মাধ্যমে আসামি পক্ষ টাকা জমা দিয়েছিলেন। এর পরের কলামে টাকার পরিমাণ লিখতে হবে। এরপর আবেদনকারীর স্বাক্ষর প্রথম পাতায় এবং অপর পাতায় থাকবে। ফৌজদারি রিভিশন: যে সকল মামলার রায় ও আদেশ দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তির আপিলের কোনো সুযোগ নেই, সে সকল মামলার সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার হচ্ছে উচ্চ আদালতে রিভিশন দায়ের করা। ফৌজদারি কার্যবিধির উচ্চ আদালতে বিচারকগণের নিম্ন আদালতের বিচারকগণের বিচারিক কার্যক্রম তদারকি করার ক্ষমতা প্রদান করেছে। এই ক্ষমতা বলে উচ্চ আদালত নিম্ন আদালতের কাজকর্ম তদারকি করে থাকেন। এই তদারকির কাজকে বলা হয় রিভিশন। মানুষ মাত্রই ভুল করে। বিচারকগণও যেহেতু ভুলের ঊর্ধ্বে নন, সেহেতু তারা বিচারিক কার্য পরিচালনার সময় আইনগত ভুল করতে পারেন, কিন্তু রায় বা আদেশে আইনগত ভুল করা সত্ত্বেও যেহেতু উক্ত রায় বা আদেশের বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই, তাই উক্ত ভুল শুধরানোর জন্য রিভিশনের ব্যবস্থা করা হয়েছে। হাইকোর্ট বিভাগ এবং দায়রা জজ নিজ উদ্যোগে ম্যাজিস্ট্রেট আদালতের নথি তলব করতে পারেন এবং উক্ত নথিতে উপযুক্ত আদেশ প্রদান করতে পারেন। ফৌজদারি কার্যবিধির 435 ধারা থেকে 439 ধারা পর্যন্ত রিভিশনের ব্যাপারে বলা হয়েছে। নিম্ন আদালতের নথি তলবের ক্ষমতা: ফৌজদারি কার্যবিধির 435 ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ তার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে অবস্থিত কোনো নিম্নতর ফৌজদারি আদালত কর্তৃক লিপিবদ্ধকৃত বা প্রদত্ত কোনো অভিমত, শাস্তি বা আদেশের নির্ভুলতা, বৈধতা বা যৌক্তিকতা এবং উক্ত আদেশের কার্যক্রমের নিয়মানুগত্য সম্পর্কে সন্তুষ্ট হওয়ার জন্য উক্ত আদালতের কোনো মামলার নথি তলব করতে ও উহা পরীক্ষা করতে পারবেন। এই নথি তলবের সময় নির্দেশ দিতে পারেন যে নথি পরীক্ষা সাপেক্ষে কোনো শাস্তি কার্যকরীকরণ স্থগিত থাকবে এবং আসামি আটক থাকলে তাকে জামিনে বা তার নিজের মুচলেকায় মুক্তি দিতে হবে। ব্যাখ্যা: মূল এখতিয়ার বা আপিলের এখতিয়ার প্রয়োগকারী সকল ম্যাজিস্ট্রেট এই ধারার উদ্দেশ্যে দায়রা জজের অধস্তন বলে গণ্য হবে। অনুসন্ধানের আদেশ দেওয়ার ক্ষমতা: ফৌজদারি কার্যবিধির 436 ধারায় বলা হয়েছে যে 435 ধারা অনুসারে অথবা অন্যভাবে পরীক্ষা করে হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ নির্দেশ দিতে পারবেন যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিজে অথবা তার অধস্তন কোনো ম্যাজিস্ট্রেটের দ্বারা 203 ধারা ও 204 ধারার 3 উপধারা অনুসারে খারিজোক্ত যে কোনো নালিশ বা কোনো অপরাধে অভিযুক্ত কোনো অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তি সম্পর্কে আরো তদন্ত করবেন। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তদন্ত করতে পারবেন বা তার অধস্তন কোনো ম্যাজিস্ট্রেটকে এরূপ তদন্তের নির্দেশ দিতে পারবেন। তবে শর্ত থাকে যে কোনো আদালত কোনো অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তি সম্পর্কে এই ধারার অধীন নির্দেশ দিবে না যদি না উক্ত ব্যক্তিকে কোনো উক্তরূপ আদেশ দেওয়া হবে না তার কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়।